তাহলে এসি মেশিন আমাদের কোন অধ্যায়ে আছে? শুধু ট্রান্সফর্মার, ঠিক আছে? এসি মেশিন আমাদের কোন অধ্যায়ে আছে? শুধু ট্রান্সফর্মার। তাহলে ডিসি মেশিন এর আগে যারা যারা পাওনি জেনারেটর যতটুকু হইছে ওইটুকু রাখবাম, পার্সোনালি পরে দুই তিনজন আসো দেখি শিখাই দেব, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা দেখো আমাদের এখানে ট্রান্সফর্মার আর পাওয়ার সিস্টেমটা করলে মোটামুটি আমাদের পড়াশোনা প্রায় শেষ, ঠিক আছে? তারপরে কি কয়েকদিন যাদের একটু হচ্ছে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স এর সমস্যাগুলো দেখাবো, আর যাদের একটু টেলিকমিউনিকেশন কারণে সমস্যা আছে ওগুলো আমি সলভ করব, ঠিক আছে? এই হচ্ছে তার মানে দুইটা সপ্তাহ মোটামুটি আমরা ক্লাস করলে আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে এখন আসো ওটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। হ্যাঁ, এখন ট্রান্সফরমার তাহলে কি? ট্রান্সফরমারে মানে আসলে কি করে? যেমন হচ্ছে আমরা জেনারেটরের মেশিন নিয়ে একবার যখন বুঝতে গেছিলাম তখন আমরা চিন্তা করছিলাম যে ইনপুটে আমরা মেকানিক্যাল দেবো, আউটপুটে কি ইলেকট্রিক্যাল পাবো, অথবা ইলেকট্রিক্যাল দেবো আর কি পাবো মেকানিক্যাল, তাই তো? আর ট্রান্সফরমার কিন্তু আমরা এক কথা বুঝতে চাই, তাহলে এটা কি করে যে আমাদের ভোল্টেজ অনেক সময় আমাদের বেশি ভোল্টেজ প্রয়োজন হয়, অনেক অনেক লোডের জন্য আমাদের কি ভোল্টেজ প্রয়োজন হয়, কম ভোল্টেজ প্রয়োজন হয়। তো এই ভোল্টেজ স্টেপ আপ মানে বাড়ানো অথবা স্টেপ ডাউন মানে কি কমানো, এই কাজটা মূলত কি করে থাকে বলতো? ট্রান্সফরমার করে থাকে। বুঝা গেছে জিনিসটা? এখন ট্রান্সফরমার তাহলে এখন দেখো ট্রান্সফরমারে তোমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় যেটা থাকে সেটার নাম হচ্ছে ভিপি। হ্যাঁ, আর এই জায়গার নাম হচ্ছে কি বলতো? ভিএস। এর বাই পি আর এস দিয়ে কি বোঝাইছে? পি মানে বোঝায় প্রাইমারি সাইড আর এস মানে বোঝায় কি সাইড বলতো? সেকেন্ডারি সাইড। তার মানে দুইটা সাইড থাকে ট্রান্সফরমারে, একটা প্রাইমারি সাইড আর একটা কি বলতো? সেকেন্ডারি সাইড। এখন যেই দিকে তুমি সাপ্লাই দিবা সেই সাপ্লাই সাইডটা কি হবে বলতো? প্রাইমারি সাইড। আর যেদিকে তোমার কি থাকবে আউটপুট পাবা বা লোড সেটা তোমার কি সাইড বলতো? সেকেন্ডারি সাইড, তাই না? সেকেন্ডারি সাইড। তাহলে এদিকটা কি? প্রাইমারি সাইড। তাহলে এদিক থেকে যে কারেন্ট যাবে সেটা কি কারেন্ট? প্রাইমারি কারেন্ট। আর এদিকে যে কারেন্টটা পাবো সেটা কি কারেন্ট বলতো? সেকেন্ডারি কারেন্ট, ঠিক আছে? এখন এই ট্রান্সফরমার মূলত কাজটা কেমনে করে সেটা হচ্ছে দেখো এই জায়গায় আমাদের কয়েল পেছনে থাকে, তাই তো? এদিকেও কি আছে? কয়েল। এই প্যাচ সংখ্যার কম বেশির উপরে কিন্তু আমি আউটপুটে ভোল্টেজ কম পাবো না বেশি পাবো, মানে স্টেপ আপ করবে না ডাউন করবে এটা নির্ভর করবে। আমার কথা বুঝছো? তাহলে এখন যখন এখান থেকে আমরা কারেন্ট দিব তখন এখানে কি হবে বলতো? এই কয়েলের মধ্যে কি হবে? ফ্লাক্স উৎপন্ন হবে। ফ্লাক্স উৎপন্ন হবে কিনা? তাহলে ফ্লাক্স উৎপন্ন হওয়ার কারণে ফ্লাক্সটা এদিকেও এই কয়েলের মধ্যে এদিকেও আবিষ্ট হবে ফ্লাক্স। তাহলে ফ্লাক্স আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী জেনারেটর এবং মোটরে কি করছি? ফ্লাক্সের কারণে আবার কি ভোল্টেজ ইএমএফ আবিষ্ট হয়। ইএমএফ আবিষ্ট হয় না? তাহলে ইএমএফ আবিষ্টের ফলে এই জায়গা থেকে আমরা আবার কি পাবো বলতো? মানে এই দিক থেকে আবার আমরা ভোল্টেজ উৎপন্ন করতে পারবো। তো সেই ভোল্টেজটা বলা হচ্ছে কি এখানে সেকেন্ডারি ভোল্টেজ, আবিষ্ট সেকেন্ডারি ভোল্টেজ। কি বলতো? আবিষ্ট সেকেন্ডারি ভোল্টেজ। আর এখানে যে ভোল্টেজ আবিষ্ট হচ্ছে সেটা কি? প্রাইমারি আবিষ্ট ভোল্টেজ। বুঝা গেছে জিনিসটা? তাহলে আমরা এর আগের অঙ্কগুলোতে ভাইয়া ভি আর ই এই দুইজন মানে আমরা কি বলছি? একই তো ভোল্টেজ, তাই না? কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে জিনিসটা আমাদের কি এক জায়গায় মেইন সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে আর এই জায়গায় ভোল্টেজটা কি হচ্ছে? আবিষ্ট হচ্ছে না? আবার এই জায়গা থেকে আবিষ্ট এখানে আবিষ্ট হচ্ছে, আবার এই জায়গায় আমরা কি পাচ্ছি? সেকেন্ডারিতে এখানে কিছু আমাদের লস হবে। মেন যখন চিত্র আঁকাবো এখানে রেজিস্ট্যান্স থাকবে, এখানে কি থাকবে বলতো? রিঅ্যাকট্যান্স থাকবে। বলে লস হওয়ার পরে লাস্টে আমরা একটা কি পাবো বলতো? সাপ্লাই মানে আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে এখানে কিছু না কিছু বলতো সাপ্লাই হচ্ছে আবিষ্ট ভোল্টেজ আর মেন ভোল্টেজের মধ্যে কিছু না কিছু কি আছে বলতো? পার্থক্য আছে, মানে ভি আর কার মধ্যে বলতো? ই এর মধ্যে, ঠিক আছে? তাহলে এর আগে যত অঙ্ক করেছি আমরা ভি আর ই বলতে আলাদা কিছু বুঝছি না, একটা জিনিসে বুঝছি, একই জিনিস বুঝছি না। তো এখানে কিছু পার্থক্য আমাদের চলে আসে, এজন্য আমরা আলাদা নামকরণ করি। এখানে আমাদের কিছু ভোল্টেজ লস হবে, তারপরে এখানে যে আবিষ্ট ভোল্টেজ হবে কয়েলের মধ্যে থেকে সেটাকে নাম দেব প্রাইমারি আবিষ্ট ভোল্টেজ, আর এখানে যে আবিষ্ট হবে সেটাকে সেকেন্ডারি আউটপুট ভোল্টেজ। এখানে কিছু লস হওয়ার পরে লাস্টে যে ভোল্টেজ পাবো সেটাকে হচ্ছে সেকেন্ডারি আউটপুট ভোল্টেজ। বুঝা গেছে জিনিসটা? এখন আসো এখানে মূলত কিভাবে কাজটা এই প্রসেসে কাজটা হয়। এখন তাহলে স্টেপ আপ কিভাবে হবে? এখন তোমরা জানো যে পেয়ার সংখ্যা যত বেশি হবে
ভোল্টেজ তত বেশি আবিষ্ট হবে। এটা আমরা শিখেছি জেনারেটর এবং মোটরের, যে যত বেশি প্যাচ সংখ্যা আবিষ্ট হবে তত বেশি কি হবে, মানে প্যাচ বেশি থাকবে তত বেশি ভোল্টেজ আবিষ্ট হবে। তাহলে মনে করো প্যাচ এদিকে কম আর এদিকে বেশি, বুঝো, ঠিক আছে? তাহলে প্যাচ যদি এখানে কম হয় তাহলে ভোল্টেজ এদিকে কি হচ্ছে, কম আবিষ্ট হচ্ছে, কম হচ্ছে না? তখন আমরা এইদিকে ভোল্টেজ কি পাবো, কম পাবো, কম পাবো না? তো এইভাবে প্যাচের সংখ্যা, আবার তুমি যদি এই তুলনায় এদিকে প্যাচের সংখ্যা বাড়িয়ে দাও তাহলে এদিকে ভোল্টেজ আবিষ্ট কি হবে, এদিকে তুলনায় বেশি হবে, তখন আমরা আউটপুটে কি পাবো, ভোল্টেজ বেশি পাবো। তো এইভাবে এই ট্রান্সফরমার স্টেপ আপ মানে ভোল্টেজ বাড়ায় অথবা স্টেপ ডাউন মানে কি ভোল্টেজ কমায়, কার উপরে, প্যাচ সংখ্যা কম বেশি করে। বুঝা গেছে জিনিসটা কি করে, প্যাচ সংখ্যা কম বেশি করে। তাহলে প্যাচ সংখ্যা যদি সেকেন্ডারি সাইডে কম হয় তাহলে ভোল্টেজ কম পাবো, তার মানে এটা কি হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, মানে আমার আউটপুটে কি দেবে, তুলনামূলক ইনপুটের থেকে আউটপুটে কম ভোল্টেজ দিবে, এজন্য স্টেপ ডাউন মানে কমাই দিচ্ছে প্যাচ সংখ্যা কিসের কারণে, কমের কারণে। আর যদি আমাদের এই সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা কি দিই, বেশি দিই, তাহলে আমাদের এর তুলনায় এদিকে ভোল্টেজ আবিষ্ট বেশি হবে আর আউটপুটে আমরা ভোল্টেজ বেশি পাবো, তাহলে সেটাকে বলছি স্টেপ আপ ট্রান্সফরমার, মানে ভোল্টেজকে কি করে বলতো, আউটপুটে বাড়ায় দেয় তুলনামূলক ইনপুটের থেকে। বুঝা গেছে জিনিসটা? এটা কার উপর নির্ভর করে, প্যাচ সংখ্যার উপর। তাহলে এবার আসো এই ট্রান্সফরমারটা মূলত কি করা হয়, দুই সাইড বলতে কি, প্রাইমারি সাইড আর কি সাইড, সেকেন্ডারি সাইড, দুই সাইডে পাওয়ার আর ফ্রিকোয়েন্সি সমান রেখে, মানে প্রায় সমান রেখে, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন সুবিধার্থে জেনারেল কি ধরে নিই, সমান ধরে নিই, দুই দিকটা সমান রেখে ভোল্টেজ এবং কারেন্টের কি করে বলতো, পরিবর্তন করে। তাহলে ট্রান্সফরমার কিভাবে কাজ করে আমরা তো বুঝলাম, যে এই জায়গায় প্যাচ সংখ্যা বাড়িয়ে কমিয়ে তো আমরা করব, তাই না? এখানে আমাদের পাওয়ার অথবা ফ্রিকোয়েন্সি এখানে এগুলোর কোনো পরিবর্তন হবে না দুই সাইডে, ঠিক আছে? পরিবর্তন হলে কারেন্টের মাধ্যমে ভোল্টেজ পরিবর্তন হবে, তারপরে স্টেপ আপ বা কি করবে, স্টেপ ডাউন। কিন্তু এই ক্ষেত্রে দুই সাইডের পাওয়ার বা ফ্রিকোয়েন্সির মান কোনো কম বেশি হবে না। তার মানে প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড ট্রান্সফরমারের ক্ষেত্রে দুই সাইডের পাওয়ার কি হবে বলতো, সমান হবে, ঠিক আছে? পাওয়ার কি হবে বলতো, সমান। এখন একটু আসো যে আমরা এটা বলতে পারি যে যদি পাওয়ার সমান হয়, মনে করো আমরা ধরে নিলাম কজ আর সাইন আসে কোন পাওয়ারের ক্ষেত্রে, বলা হয় একটা আছে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা কোন আসে না, সাইন আর কজ আসে না, কোনটা অ্যাপারেন্ট পাওয়ার, তাই তো? ওখানে সূত্র হয় ভিআই, পি সমান সমান কি, শুধু ভিআই। আচ্ছা তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেখো পি সমান সমান তো ভিআই, তাহলে এখন আমরা লিখতে পারি যে দুই পাশের মানে প্রাইমারি সাইডের ওই যে অ্যাপারেন্ট পাওয়ার আর সেকেন্ডারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার পরস্পর কি হবে, সমান। দুই সাইডের পাওয়ার কি থাকে, সমান। তাহলে আমরা বলতে পারি এই দুইজন কি পরস্পর সমান। তাহলে এইটা বলতে পারি প্রাইমারি, তাহলে পি সমান সমান কি ভিআই, তাহলে বলতে পারি ভিপি আইপি, আর এটা বলা যায় ভিএস আইএস, বলা যায়। আচ্ছা তাহলে এখন ভিপি বাই এটা এদিক ভাগ করে দিলাম ভিএস, আর ওদিকে আছে কি বলতো আইএস বাই কি বলতো আইপি, বলতে পারি কথাটা? আচ্ছা এবার বলতো যে ভোল্টেজের সাথে, এই ভোল্টেজের সাথে আমাদের প্যাচ সংখ্যা, প্যাচ, তাহলে আমরা জানি না যে প্যাচ যদি বাড়াও তাহলে ভোল্টেজও কি হবে, বাড়বে। প্যাচ সংখ্যা যদি কমাও ভোল্টেজও কি কমবে। তাহলে সমানুপাতিক না ব্যস্ত আনুপাতিক, ভোল্টেজ আর সমানুপাতিক, স্পিডের এই এন মানে কি স্পিড, তাই না, বা প্যাচ। তাহলে এখন পাক সংখ্যা, তাহলে এখন এই পাক সংখ্যার সাথে এটা যদি সমানুপাতিক হয় তাহলে আমরা এটা বলতে পারি যে এইটা যদি উপরে পি থাকে আর নিচে এস থাকে, মানে প্রাইমারি আর সেকেন্ডারি, তাহলে এন এর ক্ষেত্রে উপরে প্রাইমারি আর নিচে কি হবে, সেকেন্ডারি। তাহলে অতএব লেখা যায় যে ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস, হ্যাঁ, এর উপরে প্রাইমারি এর নিচে কি সেকেন্ডারি, সমান সমান এদিকে কি ছিল আইএস ডিভাইডেড বাই আইপি, বলা যায়। তো এইটাকে আমাদের কি রেশিও বলা হচ্ছে বলো তো, ট্রান্সফরমার রেশিও। তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলা যায়, এ দ্বারা। তাহলে A সমান সমান VP বাই VS সমান NP বাই NS সমান সমান I এর ক্ষেত্রে উল্টা IS বাই কি হবে বলো তো, I। বুঝতে পারছো? তাহলে এটা কিভাবে নিয়ে কাজ করতে পারবা বলো তো, বিভিন্ন রকম ভাবে, মানে তুমি এই দুইটা নিয়ে কাজ করতে পারবা, 1 আর 3 নম্বর নিয়ে কাজ করতে পারবা, 2 আর 3 নম্বর নিয়ে কাজ করতে পারবা, অথবা A সমান যে কোনো একটা ধরে কি করতে পারবা বলো তো, কাজ করতে পারবা। যে A সমান আমি বলতে পারি কি VP বাই VS, অথবা A সমান বলতে পারি কি NP বাই NS, অথবা A সমান বলা যায় কি IS বাই কি বলতো IP। তার মানে সবগুলো পরস্পর সমান, মানে কি আমরা এভাবে বিভিন্নটার সাথে বিভিন্নটা নিয়ে আমরা এভাবে কি করতে পারি বলতো, অঙ্কে ক্যালকুলেশন করা যায়।
বুঝা গেছে জিনিসটা? তাহলে এই এটাকে বলা আছে কি রেশিও? ট্রান্সফরমার রেশিও। ঠিক আছে? আমাদের কোন নীতিতে কাজ করে? ইলেকট্রোস্ট্যাটিক নীতিতে কাজ করে, তাই না? বেশির উপর না, মানে ওই ভোল্টেজ স্টেপ ডাউন হতে বিষয়। ঠিক আছে? এটা সরাসরি নির্ভর করবে ক্যাপ সংখ্যা। ক্যাপ সংখ্যা বাড়ানো না কমানো। সার্কিট হিসেবে কেমন হয় দেখো। এটা কি সাইড বলো তো? প্রাইমারি সাইড নাকি বলো? তাহলে এখানে আরপি, এটার নাম কি? এক্সপি। আচ্ছা, এই জায়গায় একটা অংশ আছে, এটাকে বলা আছে কি? নো লোড কারেন্ট। এটা আরও, আর এটা কি বলতো? এক্সও। এই নো লোড কারেন্ট যে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হবে ওয়ার্কিং কারেন্ট, ঠিক আছে, আর একটা হবে কি? ম্যাগনেটাইজিং কারেন্ট। আর এইটা সেকেন্ডারি যে সাইডটা, এটা কি হবে? আরএস এক্সএস। বুঝছো? এই হচ্ছে বিষয়। তাহলে এই জায়গায় হবে ইবি আর এখানে হবে কি? ইএস। এই জায়গায় কি আছে? প্রাইমারি ভোল্টেজ আমি ইনপুটে দিলাম। এখানে তাহলে কি হবে? প্রাইমারি কারেন্ট। এখানে আছে কি? আরপি, এখানে আছে কি? এক্সপি। মানে এই রেজিস্ট্যান্সটা প্রাইমারির, এই ইন্ডাক্ট্যান্সটা কি বলতো? প্রাইমারি শাখা। ওকে, এখানে একটা অংশ আছে নো লোডের অংশ, তারপর এখানে আবিষ্ট কি? ইপি, এখানে আবিষ্ট ইএস, এখানে আরএস, এখানে এক্সএস, আর এখানে কি বলতো? ভিএস। এই জায়গা থেকে যে কারেন্টটা যাবে সেটা কি বলতো? সেকেন্ডারি কারেন্ট। ঠিক আছে? এখন মূলত এই যে চিত্র, এখন শিখতে হবে আমাদের এটা না, শিখা লাগবে আরেকটু ডিপলি। সেটা কি? যে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি। ঠিক আছে? আরেকটা কি? সেকেন্ডারি সাপেক্ষে কি বলতো? প্রাইমারি। এই বিষয়টা একটু ভুলা যায়, এটা খুব ভালো করে তোমাদের শিখতে হবে। তাহলে এখন আসো, তুমি জানো যে VP বাই VS সমান সমান A, এটা তুমি জানো? জানো কি? এটাকে প্রমাণ করলাম, তাই না? যে VP বাই VS, NP বাই NS, IS বাই IP সমান সমান A। তাহলে আমরা বলতে পারি VP বাই VS সমান A। তাহলে এখন VP সমান সমান A ইনটু VS, তাই বলা যায়? তার মানে তোমার VP এর মান পেতে হলে সেকেন্ডারির সাথে ট্রান্সফরমার রেশিও গুণ করতে হয়, তাই কি না? হ্যাঁ, যদি কোন মান পেতে চাই? প্রাইমারি ভোল্টেজের মান পেতে চাই, তাই কি না? এটাই তো হচ্ছে নাকি? আচ্ছা, এবার আসো, V সমান সমান কি জানি আমরা? একই জিনিস লিখবো। হ্যাঁ, V সমান কি? এটা সমান কি জানি আমরা? IR, তাই তো? আর এটা সমান আমরা কি জানি? এটা জানি, তাই তো? তাহলে এখন আরপি এদিকে রাখলাম, এ ওদিকে নিলাম, আইএস এর নিচে কি দিয়ে দিলাম? আইপি দিয়ে দিলাম, ইনটু দিলাম আরএস। দিছি? আরপি সমান সমান এ ইনটু আইএস বাই আরপি সমান আবার কি? এ, তাই তো? তাহলে এখানে লিখলাম এ ইনটু আরএস। তাহলে অতএব আরপি সমান সমান এ স্কয়ার কি আর আরএস। দেখো তো, তাহলে প্রাইমারির যে রেজিস্ট্যান্স সেটা যদি পেতে চাই, তাহলে সেকেন্ডারির সাথে ট্রান্সফরমার রেশিওর বল গুণ করতে হবে, a স্কয়ার হতে হবে। এখানে ছিল শুধু a, আর এখানে কি হলো? a স্কয়ার। এবার আমি যদি কারেন্টটা চিন্তা করি, তাহলে কি হবে? is বাই ip সমান সমান a। তাহলে প্রাইমারিটা বের করব। হ্যাঁ, প্রাইমারিটা বের করছি। তাহলে প্রাইমারি ওদিকে হলো গুণ, আর ওদিকে এটা আসলে কি হলো বলো তো? ভাগ। তাহলে কারেন্টের ক্ষেত্রে উল্টা হলো, এখানে কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে a গুণ হয়েছিল, আর এখানে কারেন্টের ক্ষেত্রে কি হলো? ভাগ হয়েছিল। খেয়াল করছো জিনিসটা? তাহলে সবগুলো ভাইয়া কি করলে? সবগুলো আমি প্রাইমারির মান বের করলাম, কারণ আমি প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি করছি। কার সাপেক্ষে? প্রাইমারি সাপেক্ষে। তাই সব কিছুকে আমার প্রাইমারিতে কনভার্ট করতে হবে। তাহলে প্রাইমারির মান তো প্রাইমারি থাকবেই, কিন্তু যে সেকেন্ডারির মানটুকু আছে সেইটাও আমার কিসে কনভার্ট হয়ে যাবে? প্রাইমারিতে কনভার্ট হয়ে যাবে। এটার মানে হচ্ছে প্রাইমারি সাপেক্ষে কি সেকেন্ডারি, মানে সব কিছু আমি কিসে কনভার্ট করে দেব? প্রাইমারি।
বুঝা গেছে? তাহলে যার সাপেক্ষে করব সবকিছু সেইটাতে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে প্রাইমারি সাপেক্ষে করছি, তাহলে সবকিছু প্রাইমারিতে কনভার্ট। তাহলে এগুলো তো প্রাইমারিতে অলরেডি আছেই, এইগুলো তো প্রাইমারিতে নেই। তাহলে এই মানগুলো তো এখন আমার কি করতে হবে? প্রাইমারিতে কনভার্ট করতে হবে। এই জন্য আমি সূত্র লিখলাম যে এখানে প্রাইমারি সূত্র ভোল্টেজের, রেজিস্ট্যান্সের আর কি কারেন্টের। তাহলে রেজিস্ট্যান্সও বাধা, রিঅ্যাকট্যান্সও এক ধরনের বাধা। তাহলে রিঅ্যাকট্যান্সেরটা বের করলে রেজিস্ট্যান্সের মধ্যে স্ট্রাকচার আসবে, তাই কি না? তাহলে এই লাইনগুলো দাঁড়ালো এই যে এগুলো, ঠিক আছে? তাহলে এগুলো পরবর্তীতে তোমার মনে রাখতে হবে, বুঝছো? এটা তোমার তখন কি প্রমাণ করে আনা লাগবে না, এটা তোমার মনে রাখতে হবে যে আমি প্রাইমারির সাপেক্ষে সবকিছু নিয়ে আসতে চাই সেকেন্ডারি মানগুলো, তখন সেকেন্ডারি ভোল্টেজের সাথে যদি এ গুণ করি তাহলে ওইটা প্রাইমারি সাপেক্ষে ওই ভোল্টেজটা পেয়ে যাব, ঠিক আছে? তারপরে এ স্কয়ারের সাথে যদি সেকেন্ডারি রেজিস্ট্যান্স গুণ করি তাহলে সেটা প্রাইমারির সাপেক্ষে পেয়ে যাব। তারপরে কারেন্ট যদি কি এ দিয়ে ভাগ করি সেকেন্ডারিকে তাহলে সেটা কি প্রাইমারির সাপেক্ষে আমরা মান পেয়ে যাব। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ভিপি ড্যাশ, আরপি ড্যাশ, এক্সপি ড্যাশ, আইপি ড্যাশ, একটা মাথায় ড্যাশ দিয়ে তুমি প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি সার্কিট তৈরি করো, বুঝো? ঠিক আছে? তাহলে সার্কিট তৈরি করতে হলে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি, তার মানে যার সাপেক্ষ সবকিছু সেটাকে কনভার্ট মানে সেটাই নিয়ে আসতে হবে। তাহলে বুঝো সার্কিটের এই প্রথম অংশটুকু তো অলরেডি প্রাইমারিতে আছেই, তাহলে এইটুকু তো আর কিছুতে কনভার্ট করার প্রয়োজন নেই। তাহলে কোনটুকু কনভার্ট করা লাগছে? সেকেন্ডারির এই অংশ। আর সেকেন্ডারি অংশ যদি কনভার্ট করতে চাও তাহলে কোন কোন জায়গায় হচ্ছে? এইখানে কনভার্ট হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, তাই না? এগুলো হয়ে যাচ্ছে না? তাহলে দেখো ভিপি মানে সরি ভিএস এর সাথে এ গুণ করলে তুমি কি পাবা? প্রাইমারি সাপেক্ষে ভোল্টেজ পাবা, বুঝো? তাহলে এই জায়গায় এই যে ভিএস আছে, তাহলে ভিএস এর যে মান তার সাথে যদি এ গুণ করে দাও তাহলে এখান থেকে যে মানটা পাবা সেইটাই হয়ে যাবে কি প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারির মান। শেষ হয়ে গেল। আচ্ছা এবার আসো, এই যে আরএস এর মান সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স তার মানের সাথে যদি এ স্কয়ার গুণ করো তাহলে যেই মানটা পাবা সেইটাই প্রাইমারি সাপেক্ষে কি হয়ে যাবে? রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করা হয়ে যাবে। তাহলে কি করবা? এর সাথে কি করবা? ইনটু এ স্কয়ার। তাহলে এখান থেকে যে মানটা পাবা সেটাই কার মান বলো তো? ওই যে আরপি ড্যাশ এর মান। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখানে যে মান থাকবে তার সাথে কি গুণ করে দিবা? a স্কয়ার, এই যে a স্কয়ার। তাহলে গুণ করে দিলে যে মানটা পাচ্ছো সেই মানটাই হয়ে যাবে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারির মান, মানে ওটা অলরেডি প্রাইমারিতে কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে। বুঝা গেছে? আবার একই জিনিসের ক্ষেত্রে তাহলে এর সাথেও যদি a স্কয়ার গুণ করে দাও তাহলে যে মানটা পাবা সেটা হয়ে যাবে কি বলো তো? সেকেন্ডারির সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারির x এর মান, ঠিক আছে? আবার এখানে i আছে, তাহলে এখানে is আছে, তাহলে is এর সাথে এবার কি এগুলো কিন্তু গুণ ছিল, এই দুটো ছিল স্কয়ার, এটা ছিল শুধু a, কিন্তু কারেন্ট যেহেতু উল্টা ওই যে রেশিওর ক্ষেত্রে আমরা কি করি? Vp/Vs Np/Ns, কিন্তু এর ক্ষেত্রে p উপরে দিই না, is/Ip উল্টা দিই না। এইজন্য দেখো এইগুলো সব a গুণ হলো, এখানে এটা কি হইছে বলো তো? ভাগ হইছে, বুঝছো? তাহলে এর সাথে যদি এটা তুমি ভাগ করে দাও তাহলে এখান থেকে কি পাবো বলো তো? প্রাইমারির সাপেক্ষে সেকেন্ডারি কারেন্টটা তুমি কি পেয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, ইএস এর আমাদের আবশ্যক বলতে এখানে আমাদের কি করা লাগে না, বা আমাদের অঙ্ক করতে গিয়ে এই দুইটাও লাগবে না, জাস্ট আর আর এক্স এই দুইটা পরিবর্তন করলে হয়ে যায়। বুঝছো জিনিসটা? তো এটাই, অত বেশি পরিবর্তন করা লাগে না। তাহলে কি আমরা সবাই বুঝেছি? তাহলে কিভাবে যদি বলে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি, তাহলে কিভাবে আমরা করব ওখানে মান চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে তোমার সর্বোচ্চ চারটা চেঞ্জ করতে হবে, অথবা তুমি এই দুইটা করলেই হবে, মানে এই দুইটা দেখলেই সারা মানে তোমার রাইট হবে। বুঝছো? সাইডে তো লাগবে না, চেঞ্জ করি সাইডে তো হবে বলে। হ্যাঁ সার্কিট আকার। তাহলে বুঝছো চেঞ্জ করা, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এবার তাহলে একটু মুছে দিলাম কিন্তু এখন তোমার সার্কিটটা তাহলে কেমন হবে? তাহলে এগুলো হিসাব নিকাশ করার পরে অন্য একটা মান আসবে। মনে করো এখানে 5 ওহম ছিল আগে সেকেন্ডারি, এখন কি আর 5 ওহম থাকবে? এখন মনে করো অন্য মান চলে আসলো। তাহলে এখন আসার পরে তাহলে এখন কি করব? আগের যে এদিকে মানগুলো আছে এদিকে যা আছে তাই থাকবে, আর এদিকের মানগুলো এখন কিন্তু সব আমরা কিসে কনভার্ট করে ফেলেছি বলো তো? প্রাইমারি সাপেক্ষে আমরা কিন্তু কনভার্ট করে ফেলেছি, এদিকের মানগুলো সব প্রাইমারি সাপেক্ষে কনভার্ট করা শেষ। এখন যদি বলে তোমার সমতুল্য সার্কিট তৈরি করো, কি সার্কিট তৈরি করো? সমতুল্য সার্কিট। তখন আরো দুই একটা সার্কিট তোমাকে ভেঙে তৈরি করতে হবে। সেটা হচ্ছে সমতুল্য সার্কিট বলতে কেমন হয় যে এই অংশটা আস্তে আস্তে আমরা বাদ দিয়ে পুরো একটা সার্কিটের মধ্যে সম্পূর্ণ অংশটা আমরা নিয়ে চলে আসবো, ওইটাকে বলছি আমরা কি? সমতুল্য সার্কিট, ঠিক আছে?
তো একটা হয় এক্সাক্ট নিয়মে সমতুল্য সার্কিট আর একটা হয় অ্যাপ্রক্সিমেট নিয়মে সমতুল্য সার্কিট, ঠিক আছে? তো এক্সাক্ট নিয়মে সমতুল্যটা কেমন হয়? এক্সাক্ট নিয়মে এইটা আলাদা আলাদা যেমন আছে এই আলাদা আলাদাই থাকবে। না আলাদা আলাদা বলতে এই যে মধ্যখানে আমাদের যে জিনিসটা আছে এই জিনিসটা আমাদের থাকবে, ঠিক আছে? মানে আমি যদি তোমাদের একটু উদাহরণ দিই, দেখো একটু চোখে দেখে আমরা একটু করে করব। অঙ্ক নম্বর হচ্ছে এটা কত 8 টু সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে এবার রেফার করেছে কার সাপেক্ষে? সেকেন্ডারি সাপেক্ষে। বলেছে অ্যাপ্রক্সিমেট চিত্র আঁকাও আবার এক্সাক্ট চিত্র আঁকাও, ঠিক আছে? তাহলে প্রথম চিত্রটা এক্সাক্ট চিত্র আর দ্বিতীয় চিত্রটা কি চিত্র? অ্যাপ্রক্সিমেট চিত্র। এখন দেখো খেয়াল করো, তাহলে এখান থেকে যদি আমি এক্সাক্ট চিত্র আঁকাইতে চাই তাহলে কি হবে? জাস্ট এই অংশটুকু ইয়ে করে দেব, মানে এক করে দেব। তাহলে এখানে যা আছে তাই, এখানে যা যা আছে তাই, এবং এই সাথেই আমরা এই যে এক করে দিলাম, দিছি? কারণ এখানে কি ছিল আগের থেকে আরপি, এখানে ছিল এক্সপি, এখানে আরও এক্সও আইও, এই জায়গাটায় আরপি ড্যাশ এক্সপি ড্যাশ ভিপি ভিপি ড্যাশ শেষ। এটা তাহলে কি চিত্র বলো তো? এক্সাক্ট, ঠিক আছে? এটা কি চিত্র বলো তো? এক্সাক্ট চিত্র। না না অ্যাপ্রক্সিমেট এখন আঁকাই না, আঁকাও। এটা কি চিত্র? এক্সাক্ট চিত্র, ঠিক আছে? এটা কি চিত্র? এক্সাক্ট। খেয়াল করো এটা কি চিত্র? এক্সাক্ট। এখন তোমার যদি বলে যে অ্যাপ্রক্সিমেট আঁকাও, কি আঁকাও? অ্যাপ্রক্সিমেট। তখন আমরা কি করব? এটা প্রাইমারির সাপেক্ষে করছি না? কার সাপেক্ষে করছি? প্রাইমারি। তো এমন করবা, দেখো খেয়াল করো। ভিপি ড্যাশ আছে, এখানে ছিল আরও, এখানে ছিল কি এক্সও, আর এখানে কি ছিল আইও। তাহলে ভাই চেঞ্জটা কোন জায়গায় করলেন? এখানে এই দুটো এদিকে দেননি, তাই না? তাহলে এই দুটো কোথায় গেল? এই দুটো আমরা কি করব? এর সাথে যোগ করে দেব, মানে আর এর মান আর এর সাথে যোগ করে দেব, x এর মান কার সাথে যোগ করে দেব বলো তো? x এর সাথে যোগ করে দেব। তাহলে এখানে নাম দিব R01 অথবা RE, R ইকুইভ্যালেন্ট, দিছি? তার মানে দুইটা আর এর সমষ্টি। একটা ছিল এই জায়গায়, নিচে ছিল RP, আর ওই দিক থেকে নিয়ে এসেছি কি RP ড্যাশ, হয়েছে? আবার এই জায়গায় কি নাম? এই জায়গায় নাম দেব X01 অথবা XC, ঠিক আছে? তাহলে এখানে ছিল আগে XP আর ওই সাইড থেকে নিয়ে এসেছি XP কি বলো তো? ড্যাশ বা প্রাইম, ঠিক আছে? বুঝা গেছে না? ওইগুলো ওরকম কিছু নেই, আমাদের ছবি অনেক কম আঁকানো লাগে, বুঝছো? ট্রান্সফর্মার অত বেশি ছবি ভাই যেটা অ্যাপ্রক্সিমেটলি বলে তাহলে এটাই এটা তো সমতুল্য, দুটোই তো সমতুল্য। অ্যাপ্রক্সিমেট, ভাই যেটা অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ লাস্ট পর্যায়ে গিয়ে সমতুল্য আমাদের ইয়েটা করে দিই। সমতুল্য বললে আরো একটা সার্কিট করা লাগবে, ঠিক আছে? তাহলে বোঝো সবাই। তাহলে বলেছে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি কি করো? অ্যাপ্রক্সিমেট বা এক্সাক্ট সার্কিট আঁকাও, ঠিক আছে? বা তোমার প্রশ্ন এসেছে বা তোমার একটা প্রশ্ন আছে ম্যাথের, প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি কি করতে হবে? এক্সাক্ট চিত্র আর কি অ্যাপ্রক্সিমেট চিত্র আঁকাইতে হবে। তাহলে কি দরকার? আগে এই মানগুলো দরকার, ঠিক আছে? এখানে আইসি, এখানে এক্সপি, আরপি, আর এখানে কি বলতো ভিপি ড্যাশ, এই মানগুলো দরকার। তাহলে এই মানগুলো দিয়ে তোমরা এই চিত্রটা আঁকাবা। দুই পাশে কি থাকবে? এদিকে আরএস এর জায়গায় আরপি ড্যাশ হয়ে যাবে, এক্সপি এর জায়গায় এক্সপি ড্যাশ হয়ে যাবে, আর এই জায়গা দুই মধ্যের অংশে একটা হয়ে যাবে। এটাকে বলছি আমরা এক্সাক্ট চিত্র। আর যখন তুমি অ্যাপ্রক্সিমেট দিবা তখন এই ওই পাশের এই দুইটাও এদিকের সাথে কি হয়ে যাবে বলো তো? যোগ হয়ে যাবে। তাহলে সেটা করলে তুমি কি পাবো বলো তো? অ্যাপ্রক্সিমেট সার্কিট। বুঝা গেছে জিনিসটা? এটা কার সাপেক্ষে? প্রাইমারির সাপেক্ষে। এই একই চিত্র দিয়ে তোমাদের সেকেন্ডারির সাপেক্ষে বোঝাবো, ঠিক আছে? এটা তাহলে তোলো, তাহলে তুলা রাখবে, তুলে নাও। একই সার্কিট দিয়ে তোমাদের সেকেন্ডারির সাপেক্ষে বোঝাই দেব। অথবা এটা না দিয়ে RE একটা ড্যাশ, XC একটা ড্যাশ, ঠিক আছে? R01 দিলে ভালো হ্যাঁ দিতে পারো, ঠিক আছে? বই অনেক সময় আবার একটা ড্যাশ দিয়ে আসি ইকুইভ্যালেন্ট একটা ড্যাশ। তো একটা ড্যাশ মানে বুঝে নিব এটা কার? প্রাইমারি সাপেক্ষে। আর দুইটা ড্যাশ মানে বুঝে নিবা কি? সেকেন্ডারি সাপেক্ষে। R01 মানে বুঝে নিবা প্রাইমারি সাপেক্ষে, আর 02 মানে বুঝে নিবা কি? সেকেন্ডারি সাপেক্ষে, ঠিক আছে? সমতুল্য সার্কিট আবার বলি, যদি বলতো প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি সমতুল্য সার্কিট, তাহলে আরেকটা সার্কিট আকারে তোমাদের হয়ে যাবে। দেখো উপরে মেইন সার্কিট একটা, ঠিক আছে? তার আগে এই আমি তোমার দাগাই দেবো, সেটা দেখে আঁকাবা। একটা দুইটা তিনটা চারটা মতো চারটা বা পাঁচটা চিত্র আঁকা লাগে। এর নিচে আরেকটা কোন সার্কিট আঁকাতে হবে এক জায়গায় করে দিব, ঠিক আছে?
এই যে এটা ভিপি, এখানে কি R01, এখানে কি হবে X01, আর এই জায়গায় আমরা তোমাদের লোড সাইড বা V2 বা সাম ইয়ে সাইড দিয়ে দিলে বুঝাই দিলে তোমাদের হয়ে যাবে এই এক জায়গায় এইটুকুর মধ্যে এটা হয়ে গেল তোমাদের কি সমতুল্য সার্কিট আকারে। ভাই ওই যে ওইটা যে সিএল হবে না মানে যে R01 আর X01 যোগ করে না 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 ওইসব কিছু বলা যাবে না, মানে ওইটা মানে সমতুল্য সার্কিট আর এই অংশটা আনা যাবে একদম লাস্টে করে অংশটা বাদ। যে ওইটাকে যে সম্পূর্ণটাই বাদ, এইটা এইটা আর এই অংশ আমাদের লোড সাইড, এইটুকু দেখে আমাদের সমতুল্য সার্কিট শেষ। বুঝতে পারছো? এটা হচ্ছে এটা একটা ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টে এটা সমতুল্য সার্কিট। R0 আর X0 আর R0 বাদ। ঠিক আছে? সমতুল্য সার্কিট মানে কি একদম সিম্পল সাধারণ চোখে তোমার দেখে যে সার্কিটটা মানে সেটাই তো সমতুল্য সার্কিট। বুঝছো? যে আমি একদম সিম্পলিফাই করে সহজ করে বলবো। আমি এটা সিম্পলিফাই করে সহজ করে ফেলেছি এই যে প্রাইমারি সাপেক্ষে। ঠিক আছে? তাহলে একবারে সব প্রাইমারিতে নিয়ে চলে এসেছে, এদিকে লোড আছে, এদিকে কি আছে ইনপুট আছে, শেষ। এটাকে বলছে আমরা কি সমতুল্য সার্কিট। তাহলে আসো সেকেন্ডারি সাপেক্ষে। সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি, হ্যাঁ, তাহলে সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারিতে আসি। তাহলে এই লাইনটা ইয়ে করে দিলাম, দিয়ে তাহলে এখন সব কিছু সেকেন্ডারিতে সেকেন্ডারি মান আকারে বের করব। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, ভিএস যদি ওদিক পাঠাই দিই তাহলে এখানে কি হচ্ছে হয়েছে। তাহলে এবার উল্টো কি উল্টো হয়ে যাবে, এখানে প্রাইমারি যখন কনভার্ট করছি এর সাথে গুণ ছিল, সেকেন্ডারি যখন কনভার্ট করছি এর সাথে কি হয়ে যাচ্ছে, এটা ভাগ হচ্ছে, এর নাম দিলাম বিএস ড্যাশ। ঠিক এখানেও তাহলে কি হবে বলো তো, উল্টো হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে যদি আরএস এর মান বের করতে চাইতাম, আরএস ড্যাশ এই স্কয়ার গুণ আছে, এদিকে আর এর সাথে কি হতো বলো তো, ভাগ হতো। ঠিক আছে, একই রকম এর ক্ষেত্রে হবে, তাহলে xp বাই কি হবে a স্কয়ার হয়েছে। আর এখানে যে i টা ছিল তাহলে is বাই ip সমান সমান a, তাহলে অতএব is সমান সমান a ইনটু কি হবে ip, তাহলে a টা এবার গুণ আসছে, ওই ক্ষেত্রে ভাগ ছিল বা কি আছে বলতো গুণ আসছে সেকেন্ডারি সাপেক্ষে, হয়েছে নাকি is ড্যাশ। ওকে, তাহলে এখন আসো, তাহলে সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি, তাহলে সেকেন্ডারির মান সেকেন্ডারি থাকবে, প্রাইমারির মানগুলো এবার কি হবে চেঞ্জ হবে। ঠিক আছে, তাই তো আমরা বুঝছি। তাহলে দেখো এই মানগুলো আমাদের এখন আর পরিবর্তন হবে না, এই মানগুলো আমাদের RS ছিল RS ই থাকবে, এখানে XS ছিল XS ই থাকবে, এখানে IS ছিল IS ই থাকবে, আর এখানে VS ছিল আমাদের কি থাকবে বলো তো VS ই থাকবে। তাহলে পরিবর্তন হবে কোন সাইডটা এবার, প্রাইমারি সাপেক্ষে, কার সাপেক্ষে সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে এবার আসো প্রথমে আসি, তাহলে রেজিস্ট্যান্স বুঝো, তাহলে রেজিস্ট্যান্সের সাথে a স্কয়ার যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, সেকেন্ডারি সাপেক্ষে পেয়ে যাব। হ্যাঁ, ঠিক এর ক্ষেত্রে একই, তাহলে এর সাথে যদি a স্কয়ার ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারির মান, তাই কি না বলো তো, তাই তো হচ্ছে। আচ্ছা, আবার এখানে ভিপির ক্ষেত্রে কি হবে বলো, ডিবি বাই কে এই হবে তাই না, vs ড্যাশ সমান। ওকে, কারেন্টের ক্ষেত্রে কি হবে, এর সাথে a গুণ হবে is ড্যাশ সমান। ঠিক আছে, আবার এই জায়গার a r আর x ও এটাও তো পরিবর্তন হবে, এটা তো একটা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, তাহলে এখানে কি হবে, এর সাথে কি গুণ হবে, গুণ বলছে, এর সাথে কি হবে ভাগ হবে, a স্কয়ার ভাগ হবে, এটা প্রাইমারি সাইডে না, তাহলে ওইটা ভাবে চিন্তা করব। তাহলে এখানে এইটা ভাগ করার পর যে মানটা আসবে সেই মান নিয়ে কাজ করব। ঠিক আছে, আবার এখানে এর সাথে a স্কয়ারে ভাগ করার পর যে মান আসবে সেই মান বসে এখানে কি করব, কাজ করব। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখানে এইগুলোর পাশাপাশি এই যে এই দুইটা জায়গায়ও কি হলো বলো তো, চেঞ্জ হলো। বুঝা গেছে জিনিসটা? যেহেতু প্রাইমারির মধ্যে অংশটা আছে তাহলে চেঞ্জ হবে। তাহলে এখন তুমি হ্যাঁ কোনটা আগের বার তো এই অংশটুকু তো প্রাইমারির অংশ, আগের বার তো সেকেন্ডারি চেঞ্জ হয়েছে। বুঝছো জিনিসটা? তাহলে এবার আসো, এইগুলো যে পরিবর্তন হলো, এখন পরিবর্তন হওয়ার পরে তাহলে এখন কি করব, তাহলে আমাদের এই অংশে চেঞ্জ হবে, এই অংশে আমাদের কোনো চেঞ্জ হয়নি, তাই তো। তাহলে এই অংশে যে চেঞ্জগুলো হয়েছে সেটা কি হয়েছে, RS ড্যাশ হয়েছে, এর নাম হচ্ছে XS ড্যাশ। ঠিক আছে, এখানে আমি মনে করো ড্যাশ দিলাম, আর এইটা আমাদের কোনো পরিবর্তন নেই, এটা RS আছে, এটা কি XS আছে, এটা হচ্ছে VS, এর নাম আছে কি VP ড্যাশ। আচ্ছা না, তাহলে এইটা এবার হয়ে গেছে কি চিত্র, এক্সাক্ট চিত্র, কার সাপেক্ষে, সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি। তাহলে সেকেন্ডারি গুলো সব স্বাভাবিক আছে, প্রাইমারি গুলো সেকেন্ডারি সাপেক্ষে মানটা আবার কি হয়েছে, হ্যাঁ
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যখন তুমি অ্যাপ্রক্সিমেট চিত্র আঁকবা তখন কি করবা, তখন এটা করবা, তাহলে এই অংশটা সেম আর এই অংশটা কি হচ্ছে আলাদা হচ্ছে, তাই তো? তাহলে যখন ইয়ে করছিলাম প্রাইমারি সাপেক্ষে করছিলাম, তাহলে দেখো তো এই বাদ বাকি অংশগুলো প্রাইমারির সাথে এনে যোগ করে দিছিলাম, হ্যাঁ যোগ করে দিছিলাম না? এবার এই দিকের অংশটা মেন, যার সাপেক্ষে করছি সেটা মেন, তাহলে এবার এই দিকের অংশ সব এদিক নিয়ে গিয়ে এবার এদিকে যোগ করব, বুঝতে পারছো জিনিসটা? এবার কোন দিক যোগ করব, ওই সাইডে সেকেন্ডারি দিকে সব এক জায়গায় যোগ করে দেব। তাহলে এবার কি হবে দেখো অ্যাপ্রক্সিমেট চিত্রটা, তাহলে এরকম হবে। প্রথমে তাহলে প্রথমে হবে আর ও ড্যাশের অংশটা আর কি এক্স ও ড্যাশের অংশটা দিছি, আর এখানে যে আর দেব আর এখানে যে এক্স দেব সেটা একবারে সামগ্রিক যোগফল। তাহলে এখানে কি হবে r02 এবার নাম, অথবা আর ই ডবল ড্যাশ, ঠিক আছে? এটা ছিল একটা আর ই ড্যাশ, এটা আর ই ডবল ড্যাশ। তাহলে এখানে কি আগে থেকে তো আর এস ছিলই, পাশাপাশি কি হবে আর এস ড্যাশ, ঠিক আছে? আর এস ড্যাশ মানে কি আমি সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারির মান কনভার্ট করেছি সেটা, আমার কথা বুঝছো? তাহলে ইন টোটালটা এখানে হবে। আচ্ছা এবার এখানে সেম, তাহলে x02 অথবা xc ডবল ড্যাশ, তাহলে এটা সমান কি হবে, এখানে তো অলরেডি xs ছিলই, পাশাপাশি যেটা পরিবর্তন করেছি তার নাম কি দিছি xs ড্যাশ, তাহলে এখানে দুইটা এনে যোগ করলে কি হবে xs ড্যাশ, বুঝা গেছে? ক্লিয়ার? আর এখানে তো vs আছে, আর এই জায়গাটা আমাদের ওই vp-টাকে আমরা পরিবর্তন করছিলাম কি ড্যাশ। এইতো, তাহলে এই দুটো যোগ করে দিলে যে সার্কিটটা আমরা আনবো এই জায়গাটা আমরা বলছি অ্যাপ্রক্সিমেট, তাই তো? কি বলছে এটার সার্কিটের নাম? অ্যাপ্রক্সিমেট সার্কিট, ঠিক আছে? এই আছে। তাহলে প্রাইমারি সাপেক্ষে যখন করেছি এদিকে মান সব নিয়ে এসে যোগ করে দিয়েছি, সেকেন্ডারি সাপেক্ষে যখন করেছি তখন সব সেকেন্ডারি এদিকে যে মান কি করতেছি যোগ করে দিয়েছি। এদিকে আছে আইএস, আর এদিকে মানে যে প্রথমে যে বাইর করলেন এই সূত্র দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই যে আইএস ড্যাশ এদিকে হবে, প্রাইমারিটা চেঞ্জ হবে, তার নাম হয়ে যাবে কি আইএস ড্যাশ, ঠিক আছে? না না আইএস হচ্ছে মূল, এটা ইয়ে হবে পরিবর্তনটা তোমাদের দেখবে সেটা হচ্ছে আর এর আর এক্স এর, ঠিক আছে? এই দুইটার পরিবর্তন দেখালে মোটামুটি দেখালে এটা ক্লিয়ার হবে। কনফিউজ তোমাদের লেগে থাকে তো এইগুলো কনফিউজ হয়ে যায়, এই স্কয়ার ভাগ হচ্ছে না গুণ আছে, এটা যদি তুমি একবার মাথায় নিতে পারো বাদ বাকিগুলো যা আছে সব বেসিক গুলো তোমার জন্য সহজ, ঠিক আছে? তো লস লসের ব্যাপার আছে যেগুলো আমরা জেনারেটর মোটরে করছি, কোর লস আছে, কপার লস আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আছে, কিছু কিছু দিয়ে একটা নতুন সূত্র পাবা ভোল্টেজ রেগুলেশনের বাইরে, ওগুলো করবো আমরা, দেখবো, সমস্যা নেই। তবে এই জিনিসটাই আমার মনে করো যে তোমাদের যদি কোনো একটু কনফিউশন বা মাথা টাথা ঘোরায় যায় ভুলে যাও এই 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 অংশ, এই স্কয়ার গুণ করা লাগে না ভাগ করা লাগে, এই গুণ করা লাগে না ভাগ করা লাগে, এই জিনিসটা জাস্ট একটু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? 4 5 এর এনবি, হ্যাঁ, আর এর সমান 4.44 আইপি এনএস, এই দুটো সূত্র আছে আমাদের লাগবে কিছু কিছু অঙ্কে, খুব রেয়ার লাগতে পারে, দুই একটা অঙ্কে লিখে দিলাম, প্রমাণ আসলে যেন প্রমাণ করাই লাগবে, ঠিক আছে? তাহলে ইপি সমান সমান 4.44, দেখো দুইটা সূত্রে একটা জিনিস কমন, 4.44 ফ্লাক্স আর কি ফ্রিকোয়েন্সি, এই দুইটা সেম, হ্যাঁ? এখন তুমি যদি প্রাইমারি ভোল্টেজ করো তাহলে এখানে হবে প্রাইমারি ট্যাপ সংখ্যা, তুমি যদি সেকেন্ডারি ভোল্টেজ করো তাহলে এখানে হবে সেকেন্ডারি ট্যাপ সংখ্যা, এই দুটো মান, ঠিক আছে? নাই জেড না এখানে, না না কিছু নাই, ট্রান্সফরমারে গিয়ে মোটর জেনারেটর কিন্তু কন্ডাক্টর আমরা বুঝছো, কিন্তু মধ্যখানে কোনো তারের সংযোগ নেই যে এদিক দিয়ে আমি প্রাইমারি দিকে কারেন্ট দিচ্ছি ওদিক দিয়ে তারের মধ্যে দিয়ে আবার ওই পাশে কারেন্ট যাচ্ছে, এমন হয় না, বুঝা গেছে জিনিসটা? তাহলে ওই অংশগুলো নেই বলে কিন্তু এখানে লস, এই ঘূর্ণন অংশের লস জেনারেটর মোটরে যে যে প্রকারগুলো ছিল এই লসগুলো কিন্তু এখানে কম, আমাদের ট্রান্সফরমার এই জন্য আমাদের ট্রান্সফরমার কিন্তু দক্ষতা এই জন্যই বেশি এবং কাজ বেশি করা এই জন্য ট্রান্সফরমার, আমরা যে ট্রান্সফরমার ম্যাথগুলো করতেছি এগুলো ছোট ছোট ট্রান্সফরমার না, স্টেপ আপ স্টেপ ডাউন এগুলোই, হ্যাঁ হ্যাঁ কিন্তু যেগুলো ট্রান্সফরমার মিটার বদল করতে থাকে এগুলো না, ওগুলো আমাদের তো ট্রান্সমিটার, ট্রান্সমিটার ট্রান্সফরমার আছে, ট্রান্সমিটার আর ট্রান্সফরমার কি ভাই দুটো আচ্ছা আলাদা? ট্রান্সফরমার যে আমরা দেখলাম 12 ভোল্ট 20 ভোল্ট এগুলো না,
কোনটা যেগুলো আমরা করছি ভাই ছোট ছোট 12 ভোল্ট 14 ভোল্ট 8 এরকম হবে না। এই বেসিক দিয়ে তুমি বড় বড় যে ইয়েগুলোতে করবা, এই এইগুলোই তো তোমার অঙ্ক, মানে এমন না যে ছোট পরিসরে করছে এমন না, এগুলো তোমার সেই বড় পরিসরেও সেই একই ভাবে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করবা এই একই প্রসেসে তো কাজ। এখানে লস, ঠিক আছে, তাহলে লস এখানে কয়টা আছে? দুইটা, একটা আছে কোর লস, আরেকটা কি লস? কপার লস। এখানে স্টে লস বলে কিছু থাকবে না, ঠিক আছে, কারণ কি অংশ নেই এখানে, ঘূর্ণায়মান অংশ নেই, স্টে লস এখানে থাকবে না। তাহলে কোর লস আর একটা কি লস বলো তো? কপার লস। আচ্ছা, তাহলে কোর লস তো আমরা জানি দুই প্রকার, একটা কি লস? হিস্টেরেসিস লস। আর কপার লস এখানে হবে প্রাইমারি কপার লস, আরেকটা কি হবে? সেকেন্ডারি কপার লস। ঠিক আছে, এটা প্রাইমারি কপার লস আর একটা কি? সেকেন্ডারি কপার লস। আর প্রাইমারি কপার লসের সূত্র কি হবে? আমরা কপার লসের সূত্র কি জানি? I স্কয়ার আর, ঠিক আছে, তাহলে কি হবে? এই তো নাকি? না না না, আরে ঠিক আছে, আমি অঙ্ক করতে গেলে ওটা বলবো। এখানে মূলত হবে সার্কিট অনুযায়ী, এটা মানে এটা তো তোমার এক কথায় সূত্র দিলাম, সার্কিট অনুযায়ী যখন আমাদের থাকবে পি আর এস, ঠিক আছে, তখন প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি অথবা সেকেন্ডারি সাপেক্ষে কি বলতো? প্রাইমারি। তখন আমাদের এখানে ইন টোটাল যে প্রাইমারি মানটা হয়, এটা ইন টোটাল প্রাইমারি বলতে কি? প্রাইমারি সাপেক্ষে সবকিছু মানে R01, ঠিক আছে, ইন টোটাল সেকেন্ডারি মানে কি? R02। ঠিক করলাম না একটু আগে, যে প্রাইমারি সাপেক্ষে যখন সেকেন্ডারি করলাম তখন কি হয়েছিল? যে সব প্রাইমারি সাপেক্ষে নিয়ে আসলাম, দুইটা যোগ করলাম, তার নাম একটাই নাম দিলাম কি? R01, অথবা কি নাম দিয়েছিলাম? RE ড্যাশ বা প্রাইম, তাই তো, আর এটার নাম দিয়েছিলাম কি? RE ডবল ড্যাশ। তো ওইখানে এই জিনিসগুলো কি করা হয় তো ব্যবহার করা হয়। সংখ্যাবোধ থেকে আমরা এই জিনিসগুলো আরো একটু বেশি ক্লিয়ার হবো। এখন জাস্ট তাহলে ভালো বুঝা যাবে। ভোল্টেজ ড্রপ, এটা ভোল্টেজ ড্রপের ভোল্টেজ ড্রপের সূত্রের মধ্যে মানে প্লাস মাইনাস দিছি, খেয়াল করছো? এটা প্লাস মাইনাস নির্ভর করবে তোমার এই ভোল্টেজের ইয়ের উপর, ভোল্টেজের প্লাস মাইনাস উপরে। কেমন? তুমি বলো তো, যে ল্যাগিং রিডিং চিন্তা করি, ভোল্টেজ চিন্তা করি, বুঝো কারেন্টের আর ভোল্টেজ কি হয়? উল্টা না? উল্টা তো, কারণ কি? কারণ তুমি জানো Z সমান সমান V ভাগ I, বুঝো? Z সমান সমান কি থাকে? V ভাগ I। তাহলে Z এর যে ল্যাগিং রিডিং, তাহলে ভোল্টেজেরও সেই একই ল্যাগিং রিডিং চিন্তা করতে হবে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে বিষয়টা কি? উল্টা, তাই তো? তাহলে কারেন্টের কোণ যদি আগিয়ে থাকে তাহলে এটা হয় লিড, কারেন্টের কোণ হয় প্লাস, কিন্তু সেই ক্ষেত্রে Z এর কোণ কি হয় বলো তো? মাইনাস, কারণ ব্যস্তানুপাতিক। আর Z এর কোণ যা হবে এটারও সেই একই তো হবে। আবার কারেন্টের যখন ল্যাগ, তখন কারেন্টের কোণ কি হয়? মাইনাস, কিন্তু Z এরটা কি হবে? প্লাস, আর ভোল্টেজেরটা কি হবে বলো তো? প্লাস। Z আর ভোল্টেজের যেরকম চিন্তা, কারেন্টের ক্ষেত্রে তার উল্টা চিন্তা, এভাবে তো করছি তাই না পাওয়ার ফ্যাক্টরের সময়। তাহলে এখন এটা ভোল্টেজের কোণ দিয়ে এটা প্লাস মাইনাস চিন্তা করতে হবে, কারণ ভোল্টেজ ড্রপ করছি, তাহলে ভোল্টেজের কোণ দিয়ে যদি চিন্তা করো তাহলে কি বলো তো? তাহলে কি হবে? যদি ল্যাগ থাকে তাহলে কি হবে? প্লাস হবে, তাহলে প্লাস হবে। কেন? কারণ আমি ভোল্টেজের দিয়ে চিন্তা করব, কারেন্ট দিয়ে চিন্তা করব না। তাহলে ল্যাগ মানে কারেন্টের ক্ষেত্রে কি? পিসি আছে, তার মানে কি? মাইনাস। কিন্তু আমার এটা ভোল্টেজ ড্রপ, তাই ভোল্টেজের দিয়ে চিন্তা করব, তাহলে কি হবে? এখানে প্লাস না মাইনাস বসাতে হবে? প্লাস বসাতে। তাহলে ল্যাগ হলে কি বসাতে হবে? প্লাস। আর লিড হলে কি বসাতে হবে বলো তো? এখানে মাইনাস বসাতে হবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে তুমি কারেন্টের থেকে উল্টা চিন্তা করো, এখানে প্লাস মাইনাস দিতে গেলে তাহলে কারেন্টে কি করতে? যদি ল্যাগিং থাকতো তাহলে কি হতো? মাইনাস কত, কিন্তু এখানে কি দিব? উল্টা, তাহলে এর মধ্যে এখানে কি দিব? প্লাস।
আর যদি লিড হয় তাহলে তুমি কারেন্টের ক্ষেত্রে কি চিন্তা করবে, আগে আছে তার মানে প্লাস, কিন্তু এই ক্ষেত্রে মধ্যখানে কি দিতে ভোল্টেজ, তার মানে কি দিতে হবে মাইনাস দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসের সূত্র, ভোল্টেজ ড্রপের সূত্র। আর ভোল্টেজ রেগুলেশন এর সূত্র হবে ভোল্টেজ ড্রপ বাই ভিপি অথবা ভিএস। ঠিক আছে, তাহলে ভাই কোন সময় ভিপি দেব আর কোন সময় কি দেব, ভিএস। এইখানে একটু খেয়াল করেছো ভোল্টেজ ড্রপের সূত্র, খেয়াল করো তো। প্রাইমারি কারেন্ট, প্রাইমারির সাপেক্ষে কি রেজিস্ট্যান্স, প্রাইমারির সাপেক্ষে কি রিঅ্যাকট্যান্স, খেয়াল করেছো। যখন সেকেন্ডারি দেব তখন জাস্ট সেকেন্ডারি কারেন্ট দেব, তখন দুই জায়গায় চেঞ্জ হবে। এই আর এর জায়গায় কি হবে সেকেন্ডারির সাপেক্ষে রেজিস্ট্যান্স, এখানে কি হবে সেকেন্ডারির সাপেক্ষে রিঅ্যাকট্যান্স। তাছাড়া এই দুটো সূত্রের কোনো পার্থক্য আছে, এইগুলো পাবেন। এবার যখন তুমি ভোল্টেজ রেগুলেশন করবা তখন এই ভোল্টেজ ড্রপটা যদি প্রাইমারির সাপেক্ষে বের করো তাহলে নিচে দিবা কি প্রাইমারি ভোল্টেজ, আর যদি এই ভোল্টেজ ড্রপটা তুমি সেকেন্ডারির সাপেক্ষে বের করো তখন নিচে কি দিবা বলো তো সেকেন্ডারি ভোল্টেজ। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন সূত্র, এটা ভোল্টেজ ড্রপের সূত্র। কারণ তো ভাই যে আর প্রাইম আর ডবল প্রাইম আছে ওটা তো পরিবর্তন করি না, তারপরে এখানে বসাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মান এবার পরিবর্তন করে বের করে নেই, এখানে কি করে দেব লস থেকে লিখছো না, কোন লস, এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস। দেখো যে এডি কারেন্ট লস সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভর করে, এডি কারেন্ট লস হ্যাঁ সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভর করে। এডি কারেন্ট লসটা জানো কেন হয়েছে, একটা সামান্য কারেন্ট প্রবাহিত হয় তার কারণে যে লস না, তো এটা আবার এদিকে মেইনলি ভোল্টেজ সাপ্লাই থেকে আসে, এজন্য এটা ভোল্টেজের উপর নির্ভর করবে, এই সাপ্লাই ভোল্টেজের উপর। এডি কারেন্ট লসটা কার উপর নির্ভর করবে, সাপ্লাই ভোল্টেজের উপর। আরেকটা লস আছে কি হিস্টেরিসিস লস, তাই তো। হিস্টেরিসিস লস নির্ভর করবে ফ্রিকোয়েন্সির উপরে, হিস্টেরিসিস লস নির্ভর করবে কার উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। ঠিক আছে, কিসের উপর নির্ভর করবে, ফ্রিকোয়েন্সি। আর আরেকটা লস আছে কপার লস, একটা কি লস আছে মানে কোল্ড লসকে দুই ভাগে ভাগ করছি। এডি কারেন্ট লস কেন হয়, হিস্টেরিসিস লস কার উপর নির্ভর করে বললাম। এবারে একবারে বলবো কপার লস কিসের উপর নির্ভর, কপার লস কারেন্টের উপর নির্ভর করে। ঠিক আছে, আই স্কয়ার দিয়ে শুরু হয় না, এটা ওয়াইন্ডিং এ প্রবাহিত কিসের উপর নির্ভর করবে, কারেন্টের উপর। কারেন্টের উপর নির্ভর করে, কারেন্ট এই কোল্ড লস তো হিস্টেরিসিস আর এডি কারেন্ট লস একসাথে কোল্ড লস না। এটা বুঝেছো নাকি? তাহলে এইটা কখন ব্যবহার করবে এই সূত্রটা, যখন এখানে কি কিসের সাপেক্ষে, এটা প্রাইমারি সাপেক্ষে, আর এটা কখন ব্যবহার করবে, যখন সেকেন্ডারি সাপেক্ষে, তখন দিতে হবে এই সূত্রটা। ঠিক আছে, দেখো তো আমরা পাওয়ার ত্রিভুজ এটা জানতাম কিনা। এই বরাবর যে পাওয়ারটা যায় সেটা কোন পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার একক কি ছিল, ওয়াট বা কিলোওয়াট। এখানে কিলো দিয়ে বেশিরভাগ ইয়ে করছে, মানে সবার সাথে কিলো আছে, তাহলে এখানে কি ছিল কিলোওয়াট। এইটা বরাবর কি ছিল রিঅ্যাক্টিভ, যার নাম ছিল কেভিএআর, আর এখানে নাম ছিল শুধু কেভিএ, মনে আছে? আচ্ছা, এটা যদি থিটা হয়, এখন তুমি cos থিটা সমান কি বলতে পারো, কবরে ভূত আছে, তার মানে কিলোওয়াট বাই কেভিএ, এত। তাহলে অতএব তাহলে কিলোওয়াটে মানে কেভিএ থাকলে তুমি কিলোওয়াট মান যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে আনতে পারবা, আচ্ছা কি করবে cos থিটা। অথবা তুমি জানো এটা যে cos থিটা সমান সমান পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, তাহলে এই cos থিটা জায়গায় তুমি এটাও লিখতে পারো পাওয়ার ফ্যাক্টর ইনটু কেভিএ, আর এখানে কি আছে কিলোওয়াট। এই কথাটাও লেখা যায় যে পাওয়ার ফ্যাক্টরের সাথে কেভিএ গুণ করলে কিলোওয়াট পাবো, অথবা cos থিটার সাথে কেভিএ গুণ করলে কি পাবো বলো তো, কিলোওয়াট পাবো। পিথাগোরাস দিও তো নিয়ে আসবে থাকবে আর পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে হলে তিনটা মান দুইটা তিনটা অথবা দুইটা মান প্রয়োজন, কিন্তু অথবা দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে আর কোন থাকবে।
ঠিক আছে, এজন্য কোণ দিয়ে সহজে আনা যায়। ওকে, আরেকটা ধরো কি দেখাতে গেলাম, এটা হচ্ছে এই যে ইয়ের ব্যাপারটা, যে দুইটা অংশ ছিল, একটা ছিল আরও আরেকটা ছিল কি বলতো এক্সও। এদিকে যে কারেন্টটা যাচ্ছিল সেটা আইও আই ডাব্লিউ, আর এদিকে যেটা দিছিলাম সেটা আই মিউ। এখন এই আই ডাব্লিউটাকে বললাম তোমার ওয়ার্কিং কারেন্ট। কি কারেন্ট বলো তো? ওয়ার্কিং কারেন্ট। আর এই আই মিউটাকে বলেছি ম্যাগনেটাইজিং কারেন্ট। ম্যাগনেটাইজিং কারেন্ট বলছি। এখন দেখো এই ওয়ার্কিং কারেন্টটা রেজিস্ট্যান্স বরাবর না, আর রেজিস্ট্যান্স বরাবর যে কারেন্টটা রেজিস্ট্যান্স কোন বরাবর যাবে? ভূমি বরাবর। তাহলে এইজন্য আমাদের এই বরাবর যাবে কি কারেন্ট? আই ওয়ার্কিং। আর এই ম্যাগনেটাইজিং মানে এক্স এক্স মানে ইন্ডাকটেন্স, তো এটা তো আমাদের লম্ব বরাবর থাকে, তাই তো? আর এর যে কারেন্টটা ম্যাগনেটাইজিং কারেন্টটা এটা কোন বরাবর হবে? এই বরাবর হবে, হয়েছে? এখন এই দুইটা সম্মিলিত যে কারেন্ট সেটা কি বলতো ভেক্টরের যোগফল, সেই ভেক্টরিক্যাল যোগফলটা কি তৈরি করে? নো লোড কারেন্ট আই নট, তাই তো? এখন ভেক্টরিক্যাল যোগফল কেন হয়? কারণ তুমি এই অংশ আর এই অংশ কি এক, এটা ভূমি বরাবর, কিন্তু এটা কি ভূমি বরাবর চলে? তাহলে এখানে কি আসে? আমাদের অংশ আসে, এই জন্য আমাদের ভেক্টরিক্যাল যোগফল। তাহলে ভেক্টরিক্যাল যোগফল মানে কেমন? এই যে এই অংশ তুমি বাড়াইলা, এদিক থেকে এই অংশ দিক বাড়াইলা, তাহলে এখান থেকে যে কারেন্টটা পাইলা সেই কারেন্টটার নাম হচ্ছে কি বলতো আইও, বা কি বলতো নো লোড কারেন্ট। এটাকে বলা হচ্ছে ভেক্টরিক্যাল যোগফল, তাই কি না বলতো? এখন আসো, তাহলে এখানে আমি লিখলাম থিটা, লিখছি? আচ্ছা থিটা। তাহলে বলতো এইটা যদি আই মিউ হয় তাহলে এইটাও কি হবে? আই মিউ। আই মিউ, বুঝছো? এবার এখানে আমরা cos থিটা যদি দিই, cos থিটা তাহলে ভূমির মান আই ডাব্লিউ, এটার মান আই মিউ, আর এইটার মান কি? আই নট। অতিভুজের মান কি বলতো? আই নট। এবার আসি cos থিটা, তাহলে এইটা আমাদের কোণ, তাহলে কোণের বিপরীত যে বাহুটা সেটা আমাদের লম্ব, তাহলে এইটা ভূমি আর এটা কি বলতো অতিভুজ। তাহলে এখন কবরে ভূত আছে, তার মানে আই ডাব্লিউ ডিভাইডেড বাই আই নট, তাই তো? তাহলে অতএব ওয়ার্কিং কারেন্ট সমান সমান cos থিটা ইনটু আই নট অথবা আই নট cos থিটা, তাই কি না বলতো? এটা বলা যায়, বলতে পারি? আচ্ছা এবার আসো, এবার আমার এখানে sin থিটা প্রয়োগ করো, sin। তাহলে সাগরে লবণ আছে, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে এটা আই মিউ ডিভাইডেড বাই কি আছে মানে আই নট। অতএব আই মিউ মানে ম্যাগনেটাইজিং কারেন্ট সমান সমান আই নট ইনটু কি হবে বলো তো? sin থিটা। বুঝতে পারছেন জিনিসটা? এই হচ্ছে সূত্র, যে ম্যাগনেটাইজিং কারেন্ট আর ওয়ার্কিং কারেন্টের সূত্র, যে আই ডাব্লিউ সমান সমান আই নট cos থিটা, আর একটা হবে কি আই নট sin থিটা। চিত্র আঁকাইছিলাম, মনে করো সেকেন্ডারি অংশে যে চিত্র ছিল, এদিকে এরকম ছিল না? এদিকে ছিল ভিএস, এটা ছিল আরএস, এক্সএস, এটা ছিল ইএস ছিল। এখন এই সাইডটাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজও বলা হয়, ঠিক আছে? কোন ভোল্টেজ বলা হয়? এটাকে টার্মিনাল ভোল্টেজও বলা হয়। এখন মনে করো তোমাকে টার্মিনাল ভোল্টেজ বের করতে বলবো, বুঝছো? এখন এই অংশে থাকবে ইএস, তোমরা ইএস এর মান পাইলা, এর সাথে সরি একটু খেয়াল করো তো, এই যে মান পাবা এখানে সমান মান পাবা পাবা না, কারণ এই জায়গায় আমাদের কিছু ড্রপ হবে, আমাদের এই অংশে আমাদের কি হবে? ভোল্টেজ ড্রপ হবে, ভিডিটি ভোল্টেজ ড্রপ হবে, হবে না? তারপরে বাদ বাকিটুকু তুমি কি পাবা? টার্মিনাল পাবা। তার মানে কি তুমি এটা বলতে পারো যে টার্মিনাল ভোল্টেজ সমান সমান আমার যে আবিষ্ট ইএস ছিল সেখান থেকে আমার ভোল্টেজ ড্রপ বাদ দিলে তারপরে আমি টার্মিনাল পাবো, বলতে পারো? কারণ এই অংশ থেকে আস্তে আস্তে এদিক যাচ্ছে, তাহলে এখানে যে ভোল্টেজ ছিল তাও এটার সমান পাবা না, কারণ এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ড্রপ হওয়ার পর যতটুকু অবশিষ্ট পাবে ততটুকু তুমি কি পাবা? টার্মিনাল বা সেকেন্ডারিতে পাবা। তাহলে তুমি বলতে পারো যে টার্মিনালটা সমান সমান এখানে যে আবিষ্ট ছিল তার থেকে আরো ভোল্টেজ ড্রপ মাইনাস করে যতটুকু হবে সেটা হবে টার্মিনাল ভোল্টেজের মান। বলা যায়? বলো তো, বলতে পারি আমরা? ওকে, আর এই অংশে যা যা হবে সেটা আলাদাভাবে বের করা লাগবে না, একবারে আমরা ভোল্টেজ ড্রপের সূত্র দিয়ে বের করব, ঠিক আছে? ভোল্টেজ ড্রপের মধ্যে দেখবো যে আর ছিল এক্স ছিল, খেয়াল করছিলাম? এই সূত্র দিয়ে আমরা একবারে বের করব। কি পাওয়ার বলো তো? তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে তুমি কি দ্বারা প্রকাশ করতে? মানে এস এর মান দেয়া আছে 25 কেভি, তাই তো? এটা দেওয়া আছে। আর কি বলছে? বলছে যে 250 টান প্রাইমারিতে এবং 40টি টান কোথায় আছে? সেকেন্ডারিতে। তার মানে এনপির মান কত? 250টি টান, আর এনএস এর মান কত? 40টি টান।
বুঝছে? শোনো এখানে এর একটু আমাদের ইয়ে বুঝতে হবে যে মোটরলা জেনারেটর যখন করেছে এর দ্বারা স্পিড বোঝাইছে পূর্ণ, বুঝো? আর এখানে যখন ট্রান্সফরমার করছে এর দ্বারা টার্ন সংখ্যা বোঝাচ্ছে। এই জন্য এখানে আরপিএম একক দেওয়া লাগছে। দেওয়া লাগছে নাকি? यस, কারণ এটা ঘূর্ণন বোঝাচ্ছে না, এটা দ্বারা জাস্ট কি বোঝাচ্ছে? এক সংখ্যাটা বোঝাচ্ছে। আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করছি এইটা তাছাড়া কিছু না। হ্যাঁ, তাহলে এবার আসো, তাহলে এখন প্রাইমারিতে ভোল্টেজ কত? 1500। তার মানে ভিপি এর মান কত দেওয়া আছে? 1500 ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ মানে কি বলতো? ভিপি, তাই তো? আচ্ছা, এবার বলছে যে 50 আর সরবরাহ দেওয়া হলো, তাহলে ফুল লোড আইপি আর আইএস এর মান বের করো। কিসের মান বের করো? আইপি আর আইএস। এফ এর মান কত? 50 আর। তাহলে এক নম্বর প্রশ্ন কি? আইপি আর আইএস। আইপি আর আইএস এই দুইটার মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে এবার আসো আইপি এর মান ভাই কিভাবে বের করব? বলো। আইপি এর মান কিভাবে বের করব বলো? কেভি আছে, ভিপি ভোল্টেজ আছে। তাহলে এখন তুমি কেভিএ সমান কি লিখতে পারো? ভিপি আইপি লেখা যায়? হ্যাঁ, কেভিএ সমান কি লেখা যায়? ভিপিআইপি লেখা যায়? তাহলে ভিপিআইপি যদি লিখলে অথবা কি লেখা যায়? ভিএসআইএস, প্রাইমারি কোন কারেন্ট অথবা সেকেন্ডারি কারেন্ট ইনটু সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে যদি লিখলা এএস এর মান কত দিয়ে আছে? 25 ইনটু 1 10 টু দি পাওয়ার 3 কি এটা ভেঙে নিলা কিলো। হ্যাঁ, আচ্ছা, সমান ভিপি এর মান কত দিয়ে আছে? কিন্তু এখানে আননোন কি আছে? তাহলে এখান থেকে কি আইপি কত অ্যাম্পিয়ার এটা বের করা সম্ভব? তাহলে কত হয়েছে? বোঝা গেছে জিনিসটা? কেন দিলাম? কারণ দেখো আমার মান দেয়া আছে ভিপি, আমার কি ভিএস এর মান দেয়া ছিল? দেয়া ছিল না। তাহলে ভিএস এর মান দেয়া থাকলে যদি ভিপিটা না থাকতো শুধু ভিএস দেয়া থাকতো তাহলে আমি সূত্র দিতাম ভিএসআইএস। ওখান থেকে না আইপি না দিয়ে কি পেতাম? আইএস পেতাম। বুঝছো? এবার আসো, এবার আইএস পাবো কিভাবে ভাইয়া? আমার তো এখন ভিপি তো দেয়া ছিল কিন্তু ভিএস তো আমার হাতে দেয়া নেই। তাহলে আপনি যদি সেম সূত্র এম সমান ভিএস আইএস দেন তাহলে এস এর মান সেই একই 25 ইনটু 10 টু দি পাওয়ার 3 বসাবো, আইএস এর মান বের করব কিন্তু ভিএস এর মান তো আমার নেই। তাহলে এইজন্য আমি এটা না দিয়ে আমি আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো কেমন? প্রথম আমি এর মান বের করে নেব, এ টার্ন সংখ্যা। তাহলে আমি লিখতে পারি যে এ এনপি বাই এনএস টার্ন সংখ্যা। তাহলে এনপি এর মান আছে 250 আর এটার মান আছে কত? 40। তাহলে এটা ভাগ করলে পাবো কি? এ কত? 25 পাইছি। তাহলে এবার আসো তো তুমি এটা জানো কিনা যে আইএস বাই আইপি সমান সমান এ। তাহলে আইএস এর মান তুমি বের করবে, আইপি এর মান একটু আগে বের করলো 16 পয়েন্ট কত? 67 আর এর মানও বের করলো কত? 6.25। তাহলে এখান থেকে তুমি কার মান পাবা? আইএস এর মান পাবা। এই বুঝছো? ক্লিয়ার? কত হবে? 104.18 হয়েছে? এই বুঝছো নাকি? কঠিন লাগছে না সহজ বলো? আচ্ছা, এবার আসো সবাই একটু হয়েছে সবার? ইয়েস, তাহলে পারবা না? হ্যাঁ, ওই সূত্র দিয়ে তোমাদের এখানে ঠাই নেই, তাই তো? তাহলে তাহলে এই ইপির মানটা এখন তুমি কি বসাতে পারো? সে 1500 বসাতে পারো, সমস্যা নেই। এটা দিয়ে কি? হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি সমান বসাতে পারো, সমস্যা নেই। বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে তুমি সমান বসিয়ে কাজ করতে পারবা, কিছু জায়গায় তুমি সমান বসাতে পারবে না। সেই জায়গায় অঙ্কগুলো আমরা ধরে ধরে তোমাকে দেখাই দেব। ঠিক আছে? বাদ বাকি জায়গায় তুমি কি করবা? ইপিও যা ইএসও তাই বুঝবা। ঠিক আছে? আর যে অঙ্ক আমি তোমাকে দেখাবো যে একটা, সেই অঙ্ক তোমার আমি ওই অঙ্ক দিয়ে বুঝাই দেব। এখানে তুমি ধরতে পারবে না একই মান। তাহলে এবার আসো, এটা সমান সমান কত? 6.25। অতএব এখান থেকে কি পাবা তুমি? 240। ইয়েস, পাইছো 240। লাস্ট কি কিসের মান বের করতে হবে? ফ্লাক্স নাকি? ফাই। তাহলে তোমরা এখানে ফাই পাবে এই সূত্র থেকে যে আমরা জানি ইপি সমান সমান 4.445 এন, তারপরে কি হবে? ফাই এফ কি হবে? এন পি। এখানে পি দিলে এখানে পি। ঠিক আছে? তাহলে এখন ইপি এর মান কত? 1500। 4.44 ফাই এর মান বের করব। এফ এর মান ফ্রিকোয়েন্সি 50 দেয়া ছিল, তাই না? আর এন পি টার্ন সংখ্যা ইপি কত? 250। 0.027 ওইবার। এই বুঝেছো? ঠিক আছে? এভাবে মান বের করব। কিছু কিছু অঙ্কে দেখবে এরকম ভোল্টেজ দিয়ে আছে
যে 2400 ডিভাইডেড বাই কত 120 তার মানে এটা প্রাইমারি সাইড আর এটা কি বলে তো সেকেন্ডারি সাইড আর হাই ভোল্টেজ সাইড মানে বুঝবো প্রাইমারি সাইড কি বলছে কারণ এখানে বড় মান কোনটা প্রাইমারি তাই হাই ভোল্টেজ সাইড মানে বুঝবো এই অঙ্কের ক্ষেত্রে কাকে বলছে প্রাইমারি কে বোঝাচ্ছে আর লো ভোল্টেজ সাইড মানে অঙ্কে কাকে বলছে সেকেন্ডারি সাইড কে বোঝাচ্ছে বুঝছো তাহলে এগুলা তোমরা একটু নিজেরা এখন তোমাদের একটু অঙ্কে নামতে হবে তাহলে তোমরা কিছু সমস্যা বের করো সেগুলো আবার পরে নিয়ে আসবে তাহলে দেখো আমি যদি হোমওয়ার্ক দিই তাহলে জাস্ট 2-3 অঙ্ক হোমওয়ার্ক তোমাদের দিব একটা আছে 8 নম্বরটা 8 এই যে ছবি আঁকানোর এটা ঠিক আছে 8 নম্বর ঠিক আছে আরেকটা দেব একটু আগে যে টার্মিনাল ভোল্টেজ আর ড্রপের বিষয়টা বুঝালাম ওইটা আছে 18 নম্বর অঙ্ক ঠিক আছে 18 হ্যাঁ হ্যাঁ এরপরে যে 2 3 4 5 ছিল এগুলো করব তাহলে 2 3 4 5 আর এদিকে কত 8 আর কত 18 এগুলো ট্রাই করবা কিছু সমস্যা তোমাদের বাদলে এগুলো নিয়ে আসবে আমি ঘুরে দেব ওকে তাহলে এইগুলো নিয়ে আপাতত তোমরা একটু পড়াশোনা করো আর বাকিটুকু নন ডিপার্টমেন্টের প্রতি ফোকাস দাও